আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচ, তোমাদের কি অবস্থা? আজকে আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের ম্যাথ সলভিং ক্লাসটা হতে যাচ্ছে। আজকে আমরা এই অধ্যায়ের 6টা সিকিউ কোশ্চেন সলভ করাই দিব। যারা আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের ক্লাসগুলো করনি, আমাদের প্রথম অধ্যায়টা ছিল লেনদেন অধ্যায় থেকে আমরা করছি। ওই অধ্যায় 3টা ক্লাস নিয়েছি আমরা। এই ক্লাসটা আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের প্লেলিস্টে দেওয়া আছে। তো চলো কথা আর বাড়াবো না, আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে টেক্সট বইটা আছে, রাইট? তো টেক্সট বইয়ের 34 পৃষ্ঠা, আজকে 34 পৃষ্ঠা খুলো এবং প্রথম অঙ্কটা পড়া শুরু করো। দেখো, প্রথম অঙ্কটায় বলা আছে কি ভাইয়া, কবি এন্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাব বই সংরক্ষণ করে থাকেন। অর্থাৎ ইনি দুতরফা দাখিলা পদ্ধতির কথা বলছে। উনি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। আর এটি একটি কি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। আমরা বেসিক ক্লাসে পড়ছি। এখন কথা বলা আছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এখানে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে ধারে আসবে, নগদে দুইটাই আসবে। সো আজকে আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে 1 নং ক। ওকে, তো তারিখ, বিবরণ, টাকা ও টাকা। মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, লেনদেন গুলো পড়ো। চলো, 1 তারিখে বলছে নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। এটা তো ক্রয় না। এবং 12 তারিখ দেখো 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করছে, বাকিতে ক্রয় করছে, এটা আমাদের আসবে। সো ধারে ক্রয়, ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করা হলো কত টাকা? 2,50,000 টাকা। 2,50,000 টাকা একটা পাইছি, আমরা লিখে ফেললাম। 23 তারিখ নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয়, এটা কি আমাদের করতে যাবে? না ভাইয়া, যাবে না তো। কারণ কি, আসবাবপত্র করে আমার কি একটা সম্পদ, এখানে কোনো ব্যয় হয় নাই। একটা সম্পদ বৃদ্ধি পায় আর একটা সম্পদ হ্রাস পায়। ওকে, এটাতে কোনো আমরা দিব না। অনেকে ভুল করে আসবাবপত্র ক্রয়টা অ্যাড করে দেয়, তখনই ভুল হয়। ঠিক আছে, আচ্ছা। 24 তারিখে দেখো ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান, এটা আমাদের একটা ব্যয়। ও 30 তারিখ দেখো নগদে কমিশন প্রাপ্তি, এটা আমাদের আয়। মানে 31 তারিখ দেখো ভাইয়া 5% ভাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। চেক দ্বারা পণ্য ক্রয় কত? 1,20,000 টাকা, এটা আমাদের একটা ক্রয়। সো 31 তারিখ চেক দ্বারা পণ্য ক্রয়, তোমরা পুরোটা লিখে নেবা, চেক দ্বারা পণ্য ক্রয়। বাট ভাট্টা ছিল কত পার্সেন্ট ভাইয়া? 5%। সো 1,20,000 5% বের করো, 5%। সো এটা আমি একটু শর্টকাট বের করি। সো 1,20,000 10% হবে কত? একটা শূন্য বাদ দিলে 12,000 টাকা। সো 5% হবে 6,000 টাকা। 6,000 টাকা, রাইট? 6,000 টাকা, 1,20,000 মাইনাস 6,000, তাহলে আমাদের কত টাকা যাবে? 1,14,000 টাকা যাবে। বুঝতে পারছি? ওকে, এটা তো না বুঝার তো কিছু নাই, এটাতে জাস্ট ক্যালকুলেশন করে দাও কত হয়েছে। দেখো 2,50,000, 1,14,000, 3,64,000 টাকা। 3,64,000 টাকা, এটা কি আমাদের মোট ক্রয়ের পরিমাণ। আচ্ছা, যখন আমাদের এই মোট ক্রয়ের পরিমাণ বলবে, তখন আমরা কি ধারে এবং নগদে ক্রয়টা অ্যাড করে দিব। এখানে কিন্তু আসবাবপত্র ভুলেও আনা যাবে না, এই ভুলটা আমরা সবাই করে থাকি। বুঝে গেছে? ওকে, এখন খতে কি বলেছে দেখো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এটা তো আমরা কালকে তোমাকে শিখেছি, বেসিক ক্লাসে শেখানো হয়েছে। সো দেখো, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমাদের ছকটা করে নেই, কারণ কিন্তু চাই না এখানে। ঠিক আছে, সো কি, তারিখ, হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা। তারিখ, হিসাব বা সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, এখানে কি টাকা। ওকে, টাকা। এখন এখানে কোনো তারিখ দেওয়া হয় নাই, জাস্ট আমাদের এখানে লেনদেন, তো সবগুলো লেনদেন, তো সবগুলোই করা লাগবে। 1 তারিখে দেখো নগদে 15 লক্ষ টাকা মূলধন আনা হলো। মূলধন আনলে এখানে দুইটা পক্ষ থাকে, এটা কি পক্ষ? একটা নগদান। সো নগদান হিসাব, একটা কি মূলধন হিসাব। এটা আমরা পারি, এটা আমরা বেসিক ক্লাস শিখছি, এই ক্লাস আর বলবো না। সো নগদ হিসাব কি? ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর মালিকাংশ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো বসায় দাও। এখানে কত টাকা? দেখো 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, দুই জায়গাতেই সেম, বসায় নিও।
প্রথমটা আমাদের শেষ। তারপর 12 তারিখ, 12 তারিখ দেখো কি বলছে, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। কাপড় ধারে ক্রয়, ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার বৃদ্ধি পায়। বা প্রদেয় হিসাব, সো ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব, একটা ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। 2,50,000 টাকা তোমরা দুই জায়গাতে লিখে নিবা। দেন 23 তারিখে দেখো নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয় করছো, সো আসবাবপত্র বৃদ্ধি পাবে এবং নগদ টাকা হ্রাস পাবে। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব এবং নগদান হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অপরদিকে সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, আমরা জানি। এখানে কত টাকা, 60,000 টাকা, 60,000 টাকা। দেন 24 তারিখ দেখো, 24 তারিখ কি হয়েছে, 24 তারিখ বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। বেতন প্রদান, দুইটা পক্ষ, একটা বেতন হিসাব, একটা কি নগদান হিসাব, একটা কি নগদান হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ চলে গেলে বা কমে গেলে ক্রেডিট। বেতন কত টাকা, 48,000 টাকা, 48,000 টাকা। ওকে, 24 তারিখের পরে কি আছে দেখো, 30 তারিখ নগদে কমিশন প্রাপ্তি। কমিশন পাইছো, এটা কি একটা আয়, আয় বৃদ্ধি পাইছে এবং টাকা পাইছো, সম্পদ বৃদ্ধি পাইছে। সো নগদ, একটা পক্ষ কি নগদান হিসাব, নগদান হিসাব, আর একটা কি কমিশন আয় হিসাব, কমিশন আয় হিসাব। তো সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, অপরদিকে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। কত হাজার টাকা দেখো, 8,500 টাকা, 8,500 টাকা, এটা এখানে হবে। লাস্ট ওয়ান আমাদের কি আছে এটা দেখো, 31 তারিখ। 31 তারিখ কি, 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়, চেক দ্বারা পণ্য ক্রয়, বাকিতে ক্রয় তো করে নাই, চেকে করছে, তার মানে কি কি হবে, একটা ক্রয় হিসাব। আমরা নগদে দিলে কি দেই, মানে নগদে ক্যাশ পেমেন্ট করলে দিই নগদান, এখন চেক, এখন দেবো ব্যাংক, একটা কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এখন এখানে অ্যামাউন্টটা বাদ দিতে হবে, কারণ এই বাট্টাটা বাদ দিতে হবে, রাইট। কারণ এই বাট্টাটা কত আছে, 5%। 1,20,000 5% কত আমরা বের করছিলাম অলরেডি, 6,000 টাকা আসে। 1,20,000 থেকে 6,000 কাট করলে 1,14,000 টাকা থাকে, এটাতে হবে 1,14,000 টাকা। ওকে, শেষ। এটা ছিল আমাদের একের খ নম্বর অ্যান্সার। দেখো, এবং যদি তোমাদের প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে রাখতে পারো। বুঝতে পারছি, শেষ। এখন গণমটা দেখো, গতে কি বলা হয়েছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24শে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। ভাউচার প্রস্তুত করতে বলছে, রাইট। ভাউচার আমরা এখন বুঝবো কি ভাই, এটা কি ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচার, কোনটা বুঝবো। সো দেখো 24 তারিখে আমাদের কাহিনীটা কি হয়েছে, বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো। বেতন আমার একটা ব্যাগ, আমরা জানি কি ভাইয়া, ভাউচার দুইটা হয়, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। ওকে, ডেবিট ভাউচারটা আমরা কেন প্রস্তুত করতাম, পণ্য ক্রয় ও ব্যয়ের সাপেক্ষে বা ব্যয়ের জন্য। অপরদিকে ক্রেডিট ভাউচারটা কেন, বিক্রয় ও আয়ের জন্য। সো এখানে 24 তারিখে আমরা কি করছি, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছি, বেতন আমার জন্য একটা ব্যয়, সো আমরা ডেবিট ভাউচারটা প্রস্তুত করব। আশা করি বুঝতে পারছো। ডেবিট ভাউচারের সবটা তোমাদের কি মাথায় আছে, এঁকে ফেলো। এখানে কোম্পানির নাম কি, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। এই প্রতিষ্ঠানে কোনো অ্যাড্রেস দেওয়া আছে না, অ্যাড্রেস দেওয়া নেই। এখানে কি লিখবা, তারিখ, তারিখ কত তারিখ, 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর 2017। তারিখ, গ্রহণকারীর নাম, গ্রহণকারীর নাম, এখানে গ্রহণকারীর নাম কি, শাকিলা, শাকিলা না কিন্তু, শাকিলা, শাকিলা। ঠিকানা, শাকিলার ঠিকানা কি আছে, শাকিলার ঠিকানা দেওয়া নাই। ওকে, তাহলে এখানে কি, এটা ডেবিট ভাউচার। সো আমরা এখানে লিখবো কি, ডেবিট ভাউচার নং, ডেবিট ভাউচার নং, ডেবিট ভাউচার নংটা মেবি দেওয়া আছে।
কত? 102। 102। এখন লিখবো এখানে হিসাব খাতের নাম। হিসাব খাতের নামটা কি? ওরে আমরা কি পে করছি? ওরে আমরা কি দিছি? ম্যানেজার শাকিলাকে বেতন দিছি। হিসাব খাতের নাম কি? বেতন। এখন এইখানে লিখবো কি? ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। সো আমাদের দ্বিতীয় যে বক্সটা আছে ওটা করে ফেলো। ক্রমিক নং বিবরণ টাকা। টাকা ক্রমিক নং বিবরণ। ওকে, সো ক্রমিক নং কত? 1। বিবরণ কি? লেখো ম্যানেজার শাকিলা। ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান। শাকিলাকে বেতন প্রদান। কত টাকা বেতন প্রদান করেছে? 48,000 টাকা। 48,000 টাকা। 48। কোন ডিসকাউন্ট কিছু নেই, সো এটা আমাদের অ্যান্সার 48,000 টাকা। 48,000 টাকা। এখানে কি ছিল? জাস্ট ছকটা মাথায় রাখা লাগে। ছকটা খুব এখানে ইম্পর্টেন্ট, রাইট? সো দেখো টাকা কত টাকা আসে? টাকা কথায় কত? 48,000 টাকা। মাথায় আছে তোমাদের বানানটার নাম 48। 48,000 টাকা মাত্র। ভাইয়া এখানে কিন্তু 4টা স্বাক্ষর আছে। কয়টা স্বাক্ষর? 4টা। কি কি? ক্রয়, ব্যবস্থাপক, হিসাবরক্ষক, গ্রহীতা। আবার ক্রয়, ব্যবস্থাপক, হিসাবরক্ষক, গ্রহীতা। 4টা স্বাক্ষর কিন্তু ভালো করে দিতে হবে, মাথায় যেন থাকে। আমার লেখা লাগবে, লিখে দিই। সো কি? এটা কি যেন ছিল? দাঁড়াও দাঁড়াও, 4টা স্বাক্ষর কি ভুল বললাম নাকি? না ঠিকই তো বলছি। ক্যাশিয়ারের স্বাক্ষর প্রথমটা ক্রয় না তো, ক্যাশিয়ার। ভুল বলছি, ভুল। প্রথমটা কি? ক্যাশিয়ারের স্বাক্ষর, রাইট? ক্যাশিয়ার। আমি এবার কেন ক্রয় বললাম? ক্যাশিয়ারের স্বাক্ষর। ক্যাশিয়ারের স্বাক্ষর। তারপর কি তোমার? ক্যাশিয়ার ব্যবস্থাপক। ব্যবস্থাপকের স্বাক্ষর। তোমরা সাথে সাথে করো, যেহেতু হোয়াইট বোর্ডের ক্লাস, একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে। কখন হবে? যখন তোমরা খাতা কলম যাবতীয় প্রয়োজনীয় এসেনশিয়াল নিয়ে এগুলো বসবা, দেন ভাইয়া একদিকে অঙ্ক করাবে, তোমরা অঙ্ক করবা, অ্যাজ লাইক আমরা কোচিং এ পড়াচ্ছি সামনাসামনি 1 to 1। ওকে, এরকম একটা ভাইব নিয়ে পড়তে হবে। তাহলে আর এই হোয়াইট বোর্ডে প্যারাটা প্যারা মনে হবে না। ঠিক আছে, এটা ইফেক্টিভ মনে হবে। ক্যাশিয়ার, ব্যবস্থাপক, হিসাব রক্ষক। হিসাব রক্ষক এন্ড লাস্টে কি? গ্রহীতার। গ্রহীতার স্বাক্ষর। গ্রহীতার স্বাক্ষর কে দিবে? শাকিলা পাই দিবে না? শাকিলা দিবে। সো বুঝতে পারছি, এটা আমাদের একের ঘ নম্বর প্রশ্ন ছিল। সলভ। ওকে, শেষ। এত কষ্ট করে লিখলাম, আর মুছে দেওয়া লাগবে। তোমাদের পড়ালেখার কি অবস্থা? মিলন ভাইয়ের মতো বলো, পড়ালেখা করছো তো? নকল আর হবে না এই টাইপের, তাই না? ঠিক করে পড়ালেখা করতে হবে, কারণ এই কুরবানি পরে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা তোমাদের। ওকে, আর আরেকটা কথা, তোমাদের প্রি টেস্টে কি কি সিলেবাস আছে ভাইকে একটু জানিয়ে তো, ফেসবুকে একটু কমেন্ট সেকশন জানিয়ে দিও যে ভাই আমাদের এই সিলেবাস, আপনি তাড়াতাড়ি এগুলো কভার করে দেন। ওকে, এখন আমাদের চলো 2 নম্বর সৃজনশীলটা। এটা কত পৃষ্ঠা তোমার? 35। 35 পৃষ্ঠায় এই 2 নম্বর সিকিউরিটি আমরা সলভ করব। ওকে, 2 নং। 2 নং হচ্ছে ভাই ওই একতরফা দাখিলা পদ্ধতির সূত্রগুলো দিয়ে 3টা সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ বা ক্ষতি। প্রারম্ভিক মূলধন সূত্র আমাদের অলরেডি শেখা আছে, এগুলো আমরা পারি। আমরা এখন আর বাচ্চা না, আমরা যারা ভাইয়া বেসিক ক্লাসটা করছি এই অধ্যায়ের, যারা এই থিওরিটিক্যাল বেসিক ক্লাসটা করছি, তার জন্য এগুলো পান্তাবাদ। তুমি যদি বেসিক ক্লাসটা না করে থাকো, ক্লাসটা আগে করে নিও, সবচেয়ে ভালো হবে। না করলে সমস্যা নেই, বাট করলে সবচেয়ে ভালো হয়। ওকে, দেখো প্রথমে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা চাইলে ছক দিয়ে করতে পারি, ছক ছাড়াও করতে পারি। যেহেতু এখানে কত বেশি আহামরি কিছু নাই, তো সূত্রটা লেখো। প্রারম্ভিক মূলধন সমান, সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ। মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ওকে,
সো আমাদের এখন খুঁজতে হবে প্রারম্ভিক মূলধনে মোট সম্পদ কত, অর্থাৎ 1 তারিখে ব্যবসার শুরুর দিনে আমাদের মোট সম্পদ কত ছিল। এখানে বলা আছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। আমরা তো জানি ভাই, উনি তাহলে কোন পদ্ধতি সংরক্ষণ করে? একতরফা দাখিলা পদ্ধতিতে। এটা আমাদের একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি না। এখন 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 ও 1,70,000। মোট সম্পদ কত? 5,50,000 এবং মোট দায় কত ছিল? 1,70,000, 1,70,000 টাকা। তাহলে 5,50,000 থেকে আমরা 1,70,000 বাদ দেই, মেবি কত থাকে দেখো তো, 5,50,000 মানে 1,70,000, 3,80,000 টাকা। 3,80,000 টাকা, এটা কি আমাদের প্রারম্ভিক মূলধন? প্রারম্ভিক মূলধন কত? 3,80,000 টাকা। এখন আমাদের খ নম্বরটা করতে হবে। দেখো খ নম্বরে কি চাইছে, বলছে সমাপনী মূলধন। এখানে করে ফেলি নাকি? খতে বলছে সমাপনী মূলধন, এটা কিন্তু খ। সমাপনী মূলধন, সমাপনী মূলধন সূত্রটা কি? সমাপনী মূলধনের সূত্রটা হচ্ছে সমাপনী মোট সম্পদ, অর্থাৎ বছরের শেষ দিনে, হিসাবকালের শেষ দিনে মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিব। সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, সমাপনী মোট দায়। এখন দেখেন কত আছে এখানে, আমাদের দেখতে হবে, বুঝছি? এখন সবার শেষে দেখো 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল। কি কি ছিল দেখো, নগদ এত, আসবাবপত্র, দেনাদার, মজুদ পণ্য, ব্যাংক ঋণ, পাওনাদার। আমরা জানি কি নগদ আমাদের সম্পদ, আসবাবপত্র সম্পদ, দেনাদার সম্পদ, মজুদ পণ্য সম্পদ, 4টা সম্পদ পাইছি, 4টা সম্পদ পাইছি। আর কি দায়? ব্যাংক ঋণ দায়, পাওনাদার দায়। সো 4টা যোগ 2টা মাইনাস করো। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো যে নগদ আসবাবপত্র, এটা আমি লিখলাম না, তোমরা লিখে নিও, সবচেয়ে ভালো হয় এটা। সো 1,85,000 কি নগদ, 1,85,000 টাকা কি নগদ, দেন 1,80,000 টাকা কি আসবাবপত্র, 1,80,000 টাকা কি আসবাবপত্র, দেন দেনাদার কত? 1,30,000 টাকা, 1,30,000 টাকা দেনাদার। তারপর আছে কিন্তু মজুদ পণ্য, মজুদ পণ্য কত আছে? 90,000, 90,000। এখন কি করবো? মাইনাস কি করবো? মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মোট দায় কত আছে দেখো তো, দেখো ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 যোগ পাওনাদার কত? 55,000। ওকে, এগুলো যোগ করো। এই টাইপের অঙ্ক অনেক সহজ, বাট দুই একটা প্যাচ থাকে, এই প্যাচের অঙ্কটা আমরা ম্যাথস আমি দ্বিতীয় ক্লাস সলভ করব। ওইখানে আমরা সম্ভবত 10টা ম্যাথ সলভ করে দিব। 5,85,000 টাকা কি আসে? 5,85,000 সমাপনী মোট সম্পদ, 5,85,000 টাকা। এখন 60 আর 55, 1,15,000 টাকা, 1,15,000 টাকা। সো 5,85,000 থেকে 5,85,000 থেকে 1,15,000 বাদ দাও, 4,70,000 টাকা। 4,70,000 টাকা কি আমাদের সমাপনী মূলধন। সো দুইটা জিনিস মাথায় রাখা লাগবে, একটা কি প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা পাইছি, সমাপনী মূলধন 4,70,000, একটু টুকে রাখো, লাভ ক্ষতিতে লাগবে। এখন আমরা কি গ নম্বর ম্যাথটা সলভ করব। আচ্ছা, গ নম্বরে দেখো বলছে কি লাভ বা ক্ষতি। সিম্পলি আমরা লাভ বা ক্ষতির জন্য কি করব, সূত্রটা লিখে ফেলো, লাভ বা ক্ষতি। দেখো লাভ বা ক্ষতির সূত্রটা কি ছিল? সমাপনী মূলধন, সমাপনী মূলধন প্লাস উত্তোলন। এই উত্তোলন নিয়ে আমাদের ঝামেলা থাকে, যদি এটাতে তেমন একটা ঝামেলা নাই। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে, ওটা দেখা যাচ্ছে ওই কর্নারটা? দেখা যাবে মনে হয়। ওকে, সমাপনী মূলধন আমরা কত বের করছিলাম? 4,70,000, রাইট? 4,70,000, হ্যাঁ। সমাপনী মূলধন বের করছিলাম 4,70,000 টাকা। এখন উত্তোলন তো আমরা বের করি, উত্তোলনটা দেখো, প্রশ্নে পড়ি। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করছে। আমরা কি জানি ভাই, মালিক ব্যবসায় যা দিব তো মূলধন। এখন মালিক 1 তারিখে দেয় না, এরা মালিক দিছে আরো, মানে মাঝামাঝি বা যে কোনো একটা বছরে যে কোনো একটা সময় আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করছে। এটা কি অতিরিক্ত মূলধন? এটা কই যাইবো? এটা যাইবো এই যে অতিরিক্ত মূলধন এইখানে, বুঝে গেছে?
তাহলে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। এখানে তো ভাই ডিরেক্টলি বলা আছে যে মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেছে, বাট অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন বলা থাকে যে তিনি মাসিক 2,000 টাকা করে সারা বছর উত্তোলন করছে। তাহলে কি হইতো 2,000 গুণ 12 24,000 টাকা। অনেক সময় পণ্য উত্তোলন এই কাহিনীটা থাকে, একটু মাথায় রাখতে হবে। আমরা যখন ম্যাথ সলভিং দ্বিতীয় ক্লাসটা করবো এই অধ্যায়ের, তখন এই অঙ্কগুলা ভাইয়া বেশি বেশি করে করাবো যাতে ভুল না হয়। ওকে, দেখো উত্তোলন কত 40,000 টাকা, 40,000 টাকা। এখন প্রারম্ভিক মূলধন বের করেছি কত 3,70,000, রাইট? ওকে, 3,00,000 না 70 না 5,50,000 থেকে 1,70,000 বাদ, 3,80,000 টাকা, 3,80,000 টাকা। অতিরিক্ত মূলধন কত ছিল? অতিরিক্ত মূলধন 50,000 টাকা। এখন শেষ, আর কিছু নাই, অধ্যায়ের অঙ্ক এতটুকুই। 4,70,000 এবং 40 5,10,000 টাকা মাইনাস 8 5 13, 4,30,000 না? এখানে কত থাকে? 80,000 টাকা থাকে। হ্যাঁ 80,000 টাকা থাকে। এই 80,000 টাকা কি আমাদের লাভ, মাইনাস ফিগার আসলে কি হইতো? ক্ষতি হইতো। 80,000 টাকা কি আমার লাভ, বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের ভাইয়া তৃতীয় অধ্যায়ের সিকিউ সলভ ক্লাসের 2 নম্বর মেট্রো শেষ হয়ে গেল। ওকে, আস্তে আস্তে আমরা বাকি 4টা শেষ করে দিব। হ্যাঁ, ক্লাস ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, এটা আমার অনেক ইন্সপিরেশন লাগে, বুঝছো? আমি অনেক ইন্সপায়ার্ড হই তোমাদের কমেন্ট গুলো দেখে, বুঝছো? এক ভাই মানে একজন আমাকে কমেন্টে জানাইছে আমার নাকি খায়রুদ্দিনের মতো লাগে, জনকল্যাণ পার্টির খায়রুদ্দিনের মতো নাকি লাগে, বুঝছো? বলতেছে ভাই আপনার নাকি ওই খায়রুদ্দিনের মতো নাকি লাগে, এটা আমার বললো। সো তোমরা ক্লাস করে একটু রিভিউ জানো যে ভাইয়া ক্লাসটা ভালো লাগছে বা একটু ইমপ্রুভ হওয়া দরকার, এরকম যে আরো উদাহরণ দিয়ে বুঝান, এই টপিকটার সমস্যা, এগুলো একটু আমাকে বইলো কমেন্টে, বুঝছো? আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু শেয়ার করে দিও যাতে পেজটা সবার কাছে যায়, চ্যানেলটা সবার কাছে সাজেস্টেড হয়। বুঝে গেছে? ওকে, তাহলে আমরা এখন কি 3 নম্বর ম্যাথটা সলভ করব। 3 নম্বর, 3-এর ক। ওকে, দেখো 3-এর কত চাইছে? বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন আমরা পড়ি। আব্দুর রহমান এন্টারপ্রাইজ এটা প্রতিষ্ঠান নাম, 2017 সালের মার্চ 1 তারিখে নগদ ও যন্ত্রপাতি ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। শেষ, আমাদের এখন কত চাইছে? বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রয়, তাহলে দেখো 3 তারিখে পণ্য ক্রয় আসবে না। 6 তারিখ দেখো জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন। বিস্কুট বিক্রয় করছে আরেকটা প্রতিষ্ঠানের নিকট, দেখি ধারে বিক্রয় করছে। আর আমরা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে কি আসবে? ধারে বিক্রয় আসবে, নগদে বিক্রয় আসবে, দুইটাই আসবে। সো 6 তারিখ আমাদের আসতেছে, তাই না? তারিখ, বিবরণ, টাকা, টাকা, রাইট? সো আমাদের 6 তারিখ আসবে। 6 তারিখ কি বলছে? কাশেম ট্রেডার্স এর নিকট থেকে না না জাহিদ স্টোর নিকট, নিকট বিস্কুট বিক্রয়, এ লিখতে ভালো লাগে না। জাহিদ স্টোরের নিকট, স্টোরের নিকট বিস্কুট বিক্রয়। তোমরাও সাথে সাথে লেখো, আমি তো হোয়াইট বোর্ড লিখতেছি, তোমরাও সাথে সাথে লেখো, সবচেয়ে ভালো হয় এটা। ভাইয়া তো বুঝিয়ে দিচ্ছি, একটু সময় দিতেছি, তাই না? তো সাথে সাথে করো। আবার এখন ক্লাস দেখবা, পরে বসে এসে ম্যাথ করো, এই প্যারা নিও না ভাইয়া, এত এনার্জি তোমাদের নাই। সো ক্লাসটা করো, সাথে সাথে অঙ্কটা করো। ওকে, যদি একটু আমি তাড়াতাড়ি যাই তাহলে একটু পজ করে নাও, এই যে পজ এরকম করে নাও, ঠিক আছে? শেষ। দেখো জাহিদ স্টোর নিকট বিস্কুট বিক্রি কত? 15,000 টাকা, 15,000 টাকা। তারপর দেখো কত 6 তারিখ পরে দোকানে ভাড়া প্রদান আসবে না, নগদে পণ্য বিক্রয়, এক্স্যাক্টলি নগদে পণ্য বিক্রয়টা আসবে। হ্যাঁ হ্যাঁ, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় কত হাজার? 75,000। আরো আছে 19 তারিখ দেখো, না 7 তারিখ নগদে পণ্য ক্রয়, 19 তারিখ দেখো কেক বিক্রয়, 21 তারিখ ময়দা উত্তোলন, সো 19 তারিখ আসবে কেক বিক্রয়। এই তিনটা জিনিস আসলো। তাহলে কেক বিক্রয়, কেক বিক্রয় কত টাকা করছে? ওই যে আগের কেক বিক্রেতা, ওটা না, ভাইরাল কেক ওটা না ভাই, 60,000 টাকা, 60,000 টাকা, রাইট? এখন যোগ করো 75, 75, 150, 150 হয় না? 70, 75, হ্যাঁ 1,50,000 টাকাই তো, 1,50,000 টাকা। এটা কি আমাদের মোট বিক্রয়। সাথে সাথে অঙ্ক শেষ করে ফেলবা, বুঝছো? মোট বিক্রয়। আর তোমরা চাইলে আমার
ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। এখানে আমরা ডিরেক্টলি কোশ্চেন সলভ করতে পারবো। তোমরা যে কোনো সমস্যা হলে আমাকে ডিরেক্টলি ওই গ্রুপে পোস্ট করে দিলে আমি সলভ করে দিব, প্যারা হয় না, একটা 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামের মতো, বুঝে গেছে? সো গ্রুপে জয়েন হয়ে নিও ফেসবুকে। ওকে, খতে দেখো হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। পুরানো মানুষের সাথে পরিচয় আছে, তাই না? পুরানো জিনিসের সাথে পরিচয় হইলো। আমরা এটা দ্বিতীয় অধ্যায় করছিলাম, যারা আমার দ্বিতীয় অধ্যায় ক্লাসে দেখছে তারা খুব ভালোভাবে জানে যেটা কতবার করাইছি, 14 আমি সলভ করেছি, 14টা। দেখো এখন হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। সো তোমরা এঁকে ফেলো আগে, কারণ তোমরা তো এখন এক্সপার্ট হয়ে গেছে। তারিখ, এখানে কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে কি মূলধন। ওকে, এখানে আমরা একটা নগদ দিব, কারণ নগদ হইতেই হবে, নগদ। ওকে, এখন বলছে 1, 3, 7, 10। সো 1 তারিখ শুরু করো। 1 তারিখ কি বলছে দেখেন, 1 তারিখটা একটু বুঝার জিনিস আছে। দেখো, নগদে 2,40,000 টাকা ও 56,000 টাকার যন্ত্রপাতি ও 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। যন্ত্রপাতি তো আছে দেখলাম। সো যন্ত্রপাতি, যন্ত্রপাতি নগদ কত টাকা ছিল? নগদ ছিল 2,40,000 টাকা। পণ্য যন্ত্রপাতি ছিল 56,000 টাকা, 56,000 টাকা। ঠিক আছে, এখানে কি মূলধন? তাহলে ভাই মূলধনে যাইবো কত? বলো মূলধনে কত যাইবো? দেখো মালিক কয়টা জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে? মালিক 3টা জিনিস নিয়ে ব্যবসা। নগদ 2,40,000, যন্ত্রপাতি 56 ও পণ্যদ্রব্য 21, এই 3,17,000 টাকা কি আমার মূলধন। একটু বুঝাচ্ছি, কোশ্চেন আসছে বুঝছি। 3,17,000 টাকা কোশ্চেন জিজ্ঞেস করা লাগবে না, আমি নিজে জানি কোনটা কোশ্চেন হবে। বলেন ভাইয়া, এই 2,40,000 আর 56 যোগ করে দেখলাম 2,96,000 টাকা আহে, আর আপনি এখানে 3,17,000 টাকা লিখছেন, কাহিনী কি? মিললো না তো হিসাব, রাইট? আমরা কি শিখছিলাম? হিসাব সঙ্গে তো মিলা লাগে, এখন তো মিললো না, মিলাই দিচ্ছি, চিল। আচ্ছা, এখন বলতে পারো যে কোনটা কেন যোগ করছেন ভাইয়া? আচ্ছা দেখো, মালিক তো 3টে জিনিস নিয়ে ব্যবসাটা শুরু করছে। আমরা তো জানি ভাই ক্রয় করলে নগদটা কমে যায়, এখানে তো ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে নাই। আমরা কি জানি? ব্যবসা আলাদা, মালিক আলাদা। ভাই আমি তোমারে দিছি, তুমি ব্যবসা, আমি তোমারে দিছি। সো তোমার তো কোনো কেনাকাটা করার লাগে নাই। সো এই জন্য কি, মালিক 3টা জিনিস দিছে, 3টা জিনিসের মূল্য হচ্ছে 3,17,000 টাকা। এখন এরপর একটা জিনিস আছে, আমরা কি জানি? দুই সেট মিলা লাগবে, এখন মিলছে? মিলে নাই। এখন কাহিনী কি করলাম এইটার জন্য না। কাহিনী হচ্ছে কি, দেখো ক্রয় আমাদের একটা কি ভাইয়া, ক্রয় আমাদের একটা ব্যয়, তাই না? আর ব্যয় কি করে? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। যেহেতু এটা আমাদের একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়, এজন্য আমরা এখান থেকে 21,000 টাকা সিম্পলি মাইনাস করে দিব। এখন দেখো 3,17,000 থেকে 21,000 বাদ দিলে 2,96,000 টাকাই হয়। এবার মিলছে 2,96,000, 2,96,000। বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে আমরা দেখো মালিক যা দিছে ওটাই মূলধন, 3টাতে মিলে 3,17,000 টাকা। এখন ক্রয়টাকে কেন মাইনাস করলাম? ভাই ক্রয় মালিকানা সত্ত্ব কমায় দেয়, কারণ কেন কমায়? ক্রয় একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়। ফিনিশ। ওকে, 3 তারিখ, কাস্টম ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয়। ভাই বাকিতে পণ্য ক্রয় করছে, বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব হয়। সো কত টাকা পণ্য ক্রয় করছে? 34,000 টাকা। সো পাওনা দেওয়া 34,000 টাকা, আর ক্রয় আমাদের একটা ব্যয়। সো ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। 3 তারিখে প্রসেস। 7 তারিখ, 7 তারিখ দেখো, 7 তারিখে বলছে দোকান ভাড়া প্রদান, নগদে প্রদান করছো, নগদ টাকা কমে যাবে 16,500 টাকা। এটা আমার একটা কি ব্যয়। সো ব্যয় বৃদ্ধি পায়, আমার মালিকানার সাথে কমে যাবে 16,500 টাকা। কমাই দিই। লাস্ট ওয়ান 10 তারিখ, 10 তারিখ, 10 তারিখ কি বলছে? নগদে পণ্য বিক্রয়, ক্যাশ আসছে, রাইট? নগদে পণ্য বিক্রয় করলে কি হয়? নগদ টাকা পাই আর আয় বৃদ্ধি পায়। সো নগদে পণ্য বিক্রয় করলে আমাদের নগদ টাকা বাড়বে 75,000 টাকা, আর এখানে আয় বৃদ্ধি পাবে কত? 75,000 টাকা। আয় বৃদ্ধি পেলে মালিকানার সাথে প্লাস হয়। এখন ক্যালকুলেশন করো, কত আসে? এখানে 56,000 টাকা আসবে, 56,000 টাকা। আর এখানে 2,40,000 যোগ 75 মাইনাস 16,500, 2,98,500।
2,58,500 যোগ 56, 3,54,500 টাকা আসে। দেখো তো এটা হয়েছে কিনা। 3,54,500 ওইটা হয়। এটা কত? 34,000। এখানে কত? 3,17,000, মানে প্রথমে তো 2,96,000 ছিল। 2,96,000 যোগ 75 মাইনাস 34, এইটা মাইনাস 34,000 মাইনাস 16,500। এখানে কত? 3,20,500 অ্যাড করো 34,000। ইয়েস, হয়ে গেছে 3,54,500। ওকে, অ্যান্সার মিলে গেছে। ওকে, দেখো স্ক্রিনশট লাগবে, নিয়ে নাও। ওকে, এখন আমরা 3 নং এর ঘটা সলভ করি। দেখো গতে কি বলছে, গতে কি বলছে দেখো তো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এটা আমরা নির্ণয় করলাম একটু আগে। ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কারণ চায় নাই, খুবই সহজ। তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট টাকা। তারিখ, পক্ষ বা হিসাব বা সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ, ডেবিট ক্রেডিট টাকা। অনেক কিছু লেখা যায় এখানে। বলছে 6, 17, 19, 28 এই চারটা তারিখে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 6 তারিখ দেখো, 6 তারিখ কি বলছে? জাহিদ, জাহিদ তোমার একটা স্টুডেন্টের নাম। জাহিদ, তুমি ক্লাসটা দেখলে কিন্তু আমাকে বললো, জাহিদ স্টোর নিকট বিস্কুট বিক্রয় করেন, মানে বাকিতে বিক্রয় করছে। বাকিতে বিক্রয় করলে কি হয়? প্রাপ্য হিসাব, দুইটা পক্ষ, প্রাপ্য হিসাব কি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, প্রাপ্য একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কত হাজার? 15,000। তারপর কত? 6 তারিখ পর 17 তারিখ, 17 তারিখ নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে ক্রয় এবং ক্রয় হিসাব এবং নগদান হিসাব, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, নগদ একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট। কত হাজার? 35। 19 তারিখ দেখো, কেক বিক্রয়, নগদে বিক্রয় করছে, নগদ টাকা পাইছি। আবার নগদান হিসাব, এটা কি বিক্রয় হিসাব, নগদ একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। 60,000 টাকা। লাস্ট ওয়ান কি বলছে? 28 তারিখ। 28 তারিখ জিনিসটা কি? মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন। উত্তোলন, দুইটা পক্ষ কি? একটা উত্তোলন, কি উত্তোলন করছে? নগদ টাকা। উত্তোলন হিসাব, আর এটা কি? নগদান হিসাব। এটা কি উত্তোলন হিসাব, এটা কি নগদান হিসাব। উত্তোলন কি? উত্তোলন আমরা বলছিলাম সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট। উত্তোলন বৃদ্ধি পেয়েছে, একটা ডেবিট। আর সম্পদ নগদান হিসাব, নগদান সম্পদ, সম্পদ হ্রাস পালে কি হয়? ক্রেডিট হয়। 4,500 টাকা। ওকে, শেষ। আমাদের 3 নম্বর ম্যাথটা সলভ করা শেষ। তোমাদের দেখো কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, 3টা ম্যাথ সলভ হয়ে গেছে। ওকে, মুছে দিলাম। এখন দেখো আমরা 4 নম্বর ম্যাথটা শুরু করি। 4 নম্বর ম্যাথটা চলো শুরু করা যাক। 4 নম্বর ম্যাথে কি বলছে? প্রারম্ভিক মূলধন, ডেবিট ক্রেডিট নির্ণয়, ক্রেডিট বাউচার। এই ডেবিট ক্রেডিট তো অনেকবার করাইলাম। আচ্ছা দেখো, আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ আসপত্র ব্যাংকিং নিয়ে একটা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। আর আমাদের ক নম্বর বলছে কি? প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এখানে মজা আছে, এই অঙ্কটাও আসে পরীক্ষায়, বুঝছো? তারিখ, আচ্ছা বিবরণ, টাকা টাকা ঘর করে ফেলছি তো করি, সমস্যা নেই। ঘর করে করা যায়, সূত্র দিয়েও করা যায়, যেটা দিয়ে ইচ্ছা করো। ওকে, 1 তারিখ, তাই না? প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদে কি কি আছে দেখো, নগদ আছে কত? 5 লক্ষ টাকা। নগদ, নগদ একটা কি? সম্পদ, 5 লক্ষ টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার আছে ভাইয়া, নগদ 5 লক্ষ টাকা
আসবাবপত্র 75। আচ্ছা ব্যাংক ঋণ ভাইয়া, এখানে ব্যাংক ঋণটা বুঝিয়ে দিই। ব্যাংক ঋণ যদি আমরা নেই, মনে করো আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, ব্যাংক থেকে ঋণ নিয়ে তোমাদের জন্য একটা ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে আসলাম যাতে তোমরা আরো ইন্টারেক্টিভ ভালো ক্লাস করতে পারো। ওকে, সো আমি যখন ব্যবসা থেকে সরি ব্যাংক থেকে ব্যাংক ঋণ নিব, ব্যাংক থেকে ঋণ নেব, তখন আমার নগদ টাকাটা বাড়বে। আমার কি বাড়বে? নগদ টাকা বাড়বে, নগদ টাকা বাড়বে। ঠিক আছে, অপরদিকে কি ব্যাংক ঋণও বাড়বে। ওকে, সো এই নগদটা যে বাড়লো, এটা আমরা কি এই নগদ অ্যাড করে দিব, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে আমাদের নগদ ছিল কত? নগদ ছিল 5 লক্ষ টাকা, 5 লক্ষ। আর ব্যাংক ঋণের টাকাটা যোগ করতে হবে তো, তাই না? ব্যাংক ঋণ ছিল 55,000, 55,000। সো কত? নগদ হলো 5,55,000। এটা বুঝছি, বুঝছি তো? ওকে, যা আমাদের এটা খেয়াল করবো তাইলে হবে। নগদ শেষ, তাহলে কি আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র কত আছে? তুমি চাইলে এটা আলাদাও দেখাইতে পারো, সমস্যা না, আমি একসাথে দেখাইছি, তুমি চাইলে আলাদা দেখাইতে পারো, তোমার ইচ্ছা। আসবাবপত্র কত আছে? 75,000 টাকা, 75,000 টাকা। ওকে, আর ব্যাংক ঋণ তোমার দায়, সেটা কত? 5,55,000 যোগ 75 কত আসে দেখো তো? 6,30,000 টাকা, 6,30,000 টাকা। এটা কি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। দায় কত? দায়টা দেখো, দায় আছে কি আমার? একটা ব্যাংক ঋণ দায় আছে, আর তো কোনো টাকা দায় নেই, ব্যাংক ঋণ দায় আছে। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কত? 55,000 টাকা। 6,30,000 থেকে বাদ দিবে কত? 55, 5,75,000 টাকা আসে, 5,75,000 টাকা আসে। এটা কি আমাদের প্রারম্ভিক মূলধন। বুঝছি, ব্যাংক ঋণের জিনিসটা বুঝছি। আরেকবার বুঝিয়ে দিই, যে আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তাহলে আমার নগদ টাকা বাড়ে, নগদ টাকা কি এখানে যোগ করে দিছি, আর ব্যাংক ঋণ তো আমার একটা দায়। বুঝতে পারছি? বুঝা গেছে? ওকে ফাইন। তাহলে আমরা খ নম্বরটা সলভ করি নাকি? খ নম্বর তো আছে কি তোমাদের ডেবিট ক্রেডিট। ঘর মুছবো না এবার। ডেবিট ক্রেডিট কারণ কারণ বলেন, ডেবিট ক্রেডিট নির্ণয় করে বলছে। দেখো, ওইটা আমরা ইউজ করব। এখানে কি ডেবিট বা ক্রেডিট, লাস্টে একটা কি টাকা, ওইটা বাদ, ওইটা কাউন্ট করবো না আজকে এখন। আচ্ছা, প্রথমে কত তারিখ দেখো, সবগুলো করতে বলছে। 1 তারিখে দেখো, 1 তারিখে প্যারা আছে নগদ। নগদ কি করছে? ও ডেবিট ক্রেডিট। সো নগদ কত? নগদ, আর একটা কি ব্যাংক, ব্যাংক ঋণ। নগদ একটা, ব্যাংক ঋণ একটা। নগদ কত? 5 লাখ টাকা। আমি এখানে কেন লিখি? নগদ কি আমাদের ডেবিট, ব্যাংক ঋণের নগদ টাকা, এটা কি আমার ডেবিট। এটা কি আসবাবপত্র, আসবাবপত্র। এটা কি আমার? এটা তো ডেবিট, তাই না? ওকে, নগদ কত আছে দেখো, নগদ আছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। ব্যাংক ঋণ আছে কত? এখানে আছে 55,000 টাকা। আসবাবপত্র কত আছে ভাইয়া? 75,000 টাকা, 75,000 টাকা। আর কি জিনিস আছে? আরেকটা কিন্তু ব্যাংক ঋণ আছে, এটা কিন্তু ব্যাংক ঋণ নগদ টাকাটা আমি এখানে দিছি, ব্যাংক ঋণ নগদ টাকাটা। আরেকটা কি আছে আমাদের? ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত আছে? 55,000 টাকা, 55,000 টাকা। আরেকটা কি আমাদের মূলধন হয়, এটা কি ক্রেডিট। সো মূলধন ক্রেডিট। মূলধনটা একটু হিসাব করো তো কত আসে এখানে ভাইয়া। দেখো, 5,55,000 যোগ 75 আছে 6,30,000। 6,30,000 থেকে আমরা যে 55 বাদ দিই তাহলে 5,75,000 টাকা আসে। সেম 5,75,000 কি আমাদের মূলধন। সো ডেবিট ক্রেডিট তো সমান আছে। এটা কেন হয়েছে বলি। মালিক নগদ আর আসবাবপত্র ব্যাংক ঋণের হিসাব শুরু করছে বা ব্যবসা শুরু করছে, আর ব্যাংক ঋণের টাকাটা আমার নগদের সাথে অ্যাড হয়েছে, এটা বুঝছি। এই দুইটা কেন হয়েছে আর এগুলো তো তোমরা বুঝোই। শেষ। 1 তারিখ পর আছে আমাদের কত তারিখ? 2 তারিখ। দেখো, 2 তারিখের কাহিনী কি হয়েছে? অফিস ভাড়া পরিশোধ করছে। অফিস ভাড়া পরিশোধ করলে কি হয়? ভাড়া হিসাব, ভাড়া হিসাব, আর একটা কি নগদান হিসাব। ভাড়া, নগদান। ভাড়া আমার একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়?
ডেবিট হয়। নগদ একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এখন দেখতে ভাড়া কত টাকা, ভাড়া হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকা। ওকে, তারপর 2 তারিখের পর আছে তোমার 10 তারিখ, কাগজ ক্রয় করা হলো। এটা কি মণিহারি, তাই না? কাগজ, কলম, পেন্সিল, রাবার, এগুলো কি মণিহারি। কাগজ করা, তো মণিহারি ক্রয় করছে, মণিহারি একটা ব্যয়, সো মণিহারি হিসাব ডেবিট। সো মণিহারি হিসাব, আর এটা কি নগদান হিসাব, আর এটা কি নগদান হিসাব। মণিহারি কি আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। কত হাজার টাকা 10 তারিখে? 5,000 টাকা। ওকে, এখন আরেকটা দেখো, এখানে সবগুলো হবে না যদিও। 12 তারিখ দেখো, 12 তারিখ কি বলছে? 12 তারিখ কি কম্পিউটার মেরামত করা হলো, কম্পিউটার মেরামত করা হলো। এখানে দুইটা পক্ষ, একটা মেরামত হিসাব বা মেরামত ব্যয় হিসাব, এটা কি নগদান হিসাব। সো এটা আমাদের একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর সম্পদ মানে নগদ টাকা চলে যাবে, ক্রেডিট হবে। কত হাজার টাকাতে কম্পিউটার মেরামত করেছো? 32,000 টাকা। এই এত টাকা দিয়ে মেরামত করছে? এটা কি সব কম্পিউটার নাকি? 32,000 টাকা। ওকে, চারটা শেষ আমাদের, তাই না? আরো দুইটা আছে, আরো দুইটা আছে, একটু মুছে দিই, বোর্ডটা তোমার ফুল হয়ে গেছে। ওকে, তোমরা বিরক্ত হয় না, বুঝছো? তোমরা সাথে সাথে ক্লাসটা করো, বিরক্ত লাগবে না। ওকে, আমরা ভাইয়া 12 তারিখ পর্যন্ত করছিলাম, এখন 20 তারিখটা দেখো। 20 তারিখে বলছে কি চেকে মজুরি প্রদান করা হলো। চেক, চেক আসলে কি আসবে? চেক হইলে আমাদের ব্যাংক হবে। সো মজুরি আমার একটা ব্যয়, সো একটা পক্ষ কি মজুরি। আচ্ছা, এটা মজুরি লিখছি, অনেক সুন্দর লেখা তো আমার। এটা মজুরি ধরে নিও, মজুরি একটা কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আমি চাইলে সুন্দর করে লিখতে পারি, যাতে একটু স্লো হয়, এইটুকু আর কি। আচ্ছা, মজুরি কত? একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ব্যাংক একটা সম্পদ, সম্পদ চলে গেলে ক্রেডিট। কত হাজার টাকা? 8,500 টাকা, 8,500 টাকা। ওকে, লাস্ট ওয়ান। 20 তারিখ পর কত আছে? 25 তারিখ দেখো, 25 তারিখ কি বলছেন? বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা আমার একটা আয়, ভাতা প্রাপ্তি, প্রাপ্তি মানে তো পাইয়া গেছে অলরেডি। সো নগদ টাকা পাইছি, এটা কি নগদান। এটা কি প্রশিক্ষণ ভাতা বা প্রশিক্ষণ, এটা কি? হ্যাঁ, প্রশিক্ষণ ভাতা, বা এটা তুমি কি দিতে পারো আয় হিসাব, বা প্রশিক্ষণ আয় হিসাব দেই, প্রশিক্ষণ আয় হিসাব বা সেবা আয় হিসাব। এটা কি ডেবিট, এটা কি ক্রেডিট। বা ভাতা আয় দিতে পারি আমরা, একই জিনিস। 13,000 টাকা, 13,000 টাকা। শেষ আমাদের কি খ, এটা ছিল খ, এটা খ নম্বর শেষ হয়েছে, খ নম্বর শেষ। এখন আমরা কত নম্বর সলভ করবো? গ নম্বর। গ নম্বরে ডিরেক্টলি বলা আছে যে ভাইয়া আপনি একটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করেন। আবারও বলি, ক্লাসটা একসাথে যদি না করতে মন চায়, সম্পূর্ণ তিনটা একটা ইন্টারভাল দিয়ে করবা, যেহেতু 6টা অঙ্ক, তিনটা করবা, দেন একটা ব্রেক নিবা। ওকে, ঠিক আছে? যদিও ক্লাসটা অনেক ছোট, বেশি আমারই বড় হবে না আগের ক্লাসগুলোর মতো। এখানে তো প্যারা নাই, অনেক ছোট ছোট অঙ্ক তো, তো প্যারা হয় না তোমাদের। 4-এর গ, বেশি না, আর আধা ঘন্টার মতো লাগবে, প্যারা নেই। ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। ক্রেডিট ভাউচারটা কি, প্রতিষ্ঠান নাম কি? আলম সার্ভিসেস সেন্টার। আলম, এই কেউ কি আলম আছো? হাত তোলো তো। আলম সার্ভিসেস সেন্টার, আলম সার্ভিসেস সেন্টার। এটা কি আলম সার্ভিস সেন্টার। এখানে কি লিখবো? সেম জিনিস, তারিখ, কত তারিখ? 25 জানুয়ারি। সো আমরা লিখবো 25 জানু 2017। তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। ওকে, এখানে কি ক্রেডিট ভাউচার নং, ক্রেডিট ভাউচার নং। এখানে কি হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম। হিসাব খাতে ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া আছে, ভাউচার নং 503, 503। আর হিসাব খাতের নাম হচ্ছে প্রশিক্ষণ ভাতা, ভাতা। আচ্ছা,
এখানে গ্রহণকারীর নাম কি? বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা, বিসিটি ব্যাংক, বিসিটি ব্যাংক, ব্যাংক বাংলা লিখে তোমরা, বিসিটি ব্যাংক। ওকে, এখানে হবে কি? ক্রেডিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এখানে কি ক্রমিক নং এক, কি হয়েছে লিখবা? বিসিটি, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। কত হাজার টাকা পাইছি? বেশি না, 13,000 টাকা, 13,000 টাকা। টাকা কোথায়? টাকা কোথায়? 13,000 টাকা মাত্র। 13,000 টাকা মাত্র। এখানে 4টা স্বাক্ষর মনে আছে? ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ারের, এটা কি? ব্যবস্থাপক, এটা কি? হিসাব রক্ষকের। সাক্ষ্য 4টা মুখস্থ করবা। হিসাব রক্ষকের, একটা কি? গ্রহীতা। 4টা, ক্যাশিয়ার, হিসাব ব্যবস্থাপক, হিসাব রক্ষক, গ্রহীতার স্বাক্ষর। আমরা ডেবিট ভাউচারটা সলভ করেছি, ক্রেডিট ভাউচার করেছি। যদিও এই ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার আমরা দ্বিতীয় অধ্যায়ের লেনদেনে সব পানি পানি হয়ে গেছিল, তারপর যেটা মিক্স করে অ্যান্সার হয়। যদি মনে করো ওই যে একতরফা দাখিলা পদ্ধতি দিয়ে কোশ্চেন না হয়, তাহলে দুতরফা দাখিলা দিয়ে হইলেই এটা মিক্স হয়ে যায়। একটা ডেবিট ভাউচার থাকে, একটা ভাউচার থাকে, আর একটা কি? ডেবিট ক্রেডিট কারণ নির্ণয় করা, এটা থাকে। এখানে দুই টাইপের কোশ্চেন হয়। সো প্রি টেস্টের আগে বা টেস্টের আগে আমি একটা কোর্স ফ্রি করছি তোমার জন্য, যে টাইপ ওয়াইজ ম্যাথ সলভিং কোর্স, ঠিক আছে? ওটা তোমাদের জন্য হয়ে যাবে, ফ্রিতে দিব, তাই নেই। এটা দেখো, মুছে দিলাম, কিন্তু 4টা ম্যাথ কিন্তু শেষ, আর 2টা আছে। একটু ধৈর্য ধরো, আধা ঘন্টার মধ্যে শেষ করে দিয়ে ছেড়ে দিব। এখন বলুন ভাইয়া, আপনি কি আমার ধরে রাখছেন? আরে থাকো না, ক্লাসে আটকে রাখছে, ক্লাসে আটকে রাখবে, ক্লাসটা ওইভাবে নেওয়ার চেষ্টা করতেছি তোমাদের জন্য। আচ্ছা, 5 নং ম্যাথটা সলভ করি, 5-এর ক। ওকে, দেখো 5-এর কতে বলছে লেনদেন নয় এমন ঘটনার সময় মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আরে ভাই, আপনারা যে আমি কি শুরু করছেন, এগুলা কি আমার কাছে কোনো ব্যাপার হইলো? তোমাদের হচ্ছে এই অবস্থা, তাই না? এগুলো তোমাদের পানি ভাত। এখন তো কি হবে? বিবরণ টাকা টাকা, আরে কি এটা কি গালি শেষ হয়ে গেল? তারিখ, বিবরণ টাকা টাকা, টাকা টাকা। লেনদেন নয়, কোনগুলো লেনদেন নয়? দেখো তো, বেশি কিছু আছে? প্রথম তারিখ তো লেনদেন, নগদে 66,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো লেনদেন। 8 তারিখ দেখেন, 8 তারিখ বলছে ধারে এত টাকার পণ্য বিক্রয় আদেশ পাওয়া গেল, আদেশ পাইছে, বিক্রয় তো করি নাই, তাই না? এই জন্য এটা ঘটনা, এটা লেনদেন নয়। 8 তারিখ পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, পণ্য বিক্রয়ের আদেশ, পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। কত টাকা আদেশ পাইছেন? 85,000 টাকা। তারপর 8 তারিখের পর কত আছে দেখো, 12 তারিখে বলছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় লেনদেন। 15 তারিখ কি? এই যে বেটা কর্মচারী নিয়োগ করছে, আরে হায়, কর্মচারী নিয়োগ, লেনদেন হবে না। কর্মচারী নিয়োগ, আর কিছু লিখতে পারবো না, তোমরা লিখবা পুরোটা। কর্মচারী নিয়োগ করা হলো, আচ্ছা লিখে দিই, খারাপ দেখা যাবে। কর্মচারী নিয়োগ করা হলো, এই যে 15,000 টাকা। কত? 90, 1 লাখ, 1 লাখ টাকা। এটা কি? লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ। ওকে, এটা কোনো অঙ্ক হইলো মিয়া? সহজ সহজ অঙ্ক দিয়ে রাখছে। খতে কি বলছে? খতে বলছে, এবার বলছে কারণ সহ, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ছকটা করি, এইবার জাস্ট ওই সেম ছকে শুধু কারণটা এড হবে। তারিখ, হিসাব, ডেবিট ক্রেডিট,
টাকা কারণ। ওকে, তারিখ, হিসাব বা পক্ষ বা সংশ্লিষ্ট হিসাব, যা খুশি দাও, ডেবিট বা ক্রেডিট, টাকা, এখানে দিবা কি শুধু কারণ। কারণ এটা আসে কি অনেক সময় আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যাও আসে। হ্যাঁ, এটা তোমাদের 6 নং এ আছে, এটা একই জিনিস। আচ্ছা, 5 খ করতেছে তাই না? 1 তারিখ শুরু করি। 1 তারিখ কি বলছেন? 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। শুরু করো। 1 তারিখ কি? নগদ কত? নগদ দান। নগদান বৃদ্ধি পেয়েছে, ডেবিট। অপরদিকে মালিক পণ্য আনছে, পণ্য মানে কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব, এটাও ডেবিট। হিসাব লিখে দিই, ক্রয় হিসাব। আরেকটা কি? মূলধন হিসাব। মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি পায় যেহেতু, এটা কি? ক্রেডিট। এখন নগদান হিসাব ছিল কত? 1,20,000। 1,20,000। দেন তোমার পণ্য ছিল মানে ক্রয় হিসাব ছিল 75,000 টাকা। 7,2,9, 1,95,000 টাকা কি? মূলধন। 1,95,000 টাকা কি? মূলধন। এখন কারণটা কি? আচ্ছা, এখন আমাদের কারণ দিতে হবে যে কি কারণটা কি আসলে। ডেবিট কিন্তু নির্ণয় করছেন, কারণটা কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে লিখবো কি? সম্পদ বৃদ্ধি। আমি লিখলাম A+, তোমার লিখবা কি? সম্পদ বৃদ্ধি। ওকে, এখন ক্রয়, ক্রয় একটা কি? ব্যয়। আর ব্যয় কখন ডেবিট হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। ওকে, এখন কি? মূলধন, মূলধন কখন ক্রেডিট হয়? মূলধন ক্রেডিট হয় যখন বৃদ্ধি পায়। সো মূলধন ওই প্লাস। বুঝতে পারছি এটা? বুঝতে পারছি। শেষ। 4 তারিখ। 4 তারিখ কি হয়েছে? 4 তারিখ দেখো, নগদে আসবাবপত্র করা। সো এটা সহজ। আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাবে একটা সম্পদ, এটা হ্রাস পেলে ক্রেডিট। সো কত টাকা? 66,000 টাকা। 66,000 টাকা। এখানে কারণটা কি? আসবাবপত্র বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তো সম্পদ বৃদ্ধি, নগদ টাকা চলে যায়, সম্পদ হ্রাস। এটা আজকে আমার একটা স্টুডেন্ট বললো যে ভাইয়া, সম্পদ বৃদ্ধি সম্পদ জিনিসটা বুঝলাম না। তোমাদের কি প্যারা হচ্ছে যে সম্পদ বৃদ্ধি কেন যায়? আসবাবপত্র পাইছি, সম্পদ বাড়ছে, নগদ টাকা দিয়ে দিছি, সম্পদ কমছে, শেষ। আর কোনো প্যারা নেই। 8 তারিখ লেনদেন না, 12 তারিখ নগদে 30,000 টাকার পণ্য ক্রয়। পণ্য ক্রয় করছে নগদে। সো ক্রয়, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ চলে গেলে ক্রেডিট। কত হাজার টাকা? 30,000 টাকা। ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। 12 তারিখে পর আছে 15 তারিখ লেনদেন না। 20 তারিখ দেখো, ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। মণিহারি কিনছো, সো মণিহারি হিসাব। এটা কি? নগদান। মনিহারি হিসাব একটা কি? নগদান হিসাব। মনিহারি কি? ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। কত হাজার? 8,000। সো এখানে কি? সেম জিনিস, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। 20 তারিখে পর আছে কত? 25 তারিখ। 25 তারিখ কাহিনী কি? চেক দ্বারা বিক্রয়। বিক্রয় করছে চেক দ্বারা, চেক দ্বারা বিক্রয় করছে কি? তাহলে ব্যাংকে, ব্যাংকে টাকা বড়। সো ব্যাংক হিসাব। এটা কি? বিক্রয় হিসাব। ব্যাংক আমার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। কত হাজার টাকা বিক্রয় করছেন? 80,000 টাকা। এটা কি? এটা কি? সম্পদ A+, সম্পদ বৃদ্ধি পাইছে, আর আয় মানে ওই বৃদ্ধি পাইছে, শেষ। লাস্ট ওয়ান। এই তোমাদের কি এখানে দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে করি, যদি দেখা না যায় আমাকে বললো, কেমন? 30,000 টাকা। 30 তারিখে কি হয়েছে? মালিক কর্তৃক উত্তোলন, মানে নগদ উত্তোলন করছে, একটা কি হবে? উত্তোলন। একটা উত্তোলন হিসাব। একটা কি? নগদান হিসাব। নগদান হিসাব। উত্তোলন কি? আমি জানি কি? সম্পদ বা উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পাইছে যেহেতু ডেবিট। আর নগদ একটা সম্পদ, হ্রাস পেলে ক্রেডিট। কত হাজার টাকা উত্তোলন? 5,750। 5,750। সো উত্তোলন কি করে? মালিকানা সাথে হ্রাস করে, ওই মাইনাস। আরটা কি? নগদান হিসাব কি? এটা কি? মাইনাস, ওই মাইনাস। আরটা কি? নগদান হিসাব কি? হ্রাস হচ্ছে, এ মাইনাস। বুঝতে পারছি? এগুলো আমাদের কাহিনী। তোমরা ভাই A+, A- লিখে না কিন্তু আমার মতো।
তোমরা একটু সম্পদ দেখে কষ্ট করে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। যদি আমাদের স্ক্রিনশট দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখো, বা সাথে সাথে সবচেয়ে ভালো হয় সাথে সাথে খাতা তুলে নিলে। ওকে, কি অবস্থা বলো? ম্যাথ বুঝতেছো? গলা শুকিয়ে গেছে বুঝছো, এটা পানি খেয়ে নি। তোমরাও চাইলে পানি খেয়ে নিতে পারো, রিফিল হয়ে নাও। আচ্ছা, পানি খাওয়া শেষ, তোমাদের ব্রেক শেষ। দেখো 5 নং ক্ষত শেষ, তাই না? এখন আমরা গণমানটা সলভ করি। এখন দেখো গণমানটা সলভ করব। গণমানটা কি কাহিনী দেখো তো। গণমান বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই আর শিখান লাগবে রে তোমাদের, শিখান লাগবে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে কিভাবে? ওই, তাই না? এটা নির্ণয় করতে বলছে। সির সাথে আমরা কি যোগ করবো? সি মানে কি? মূলধন। এই মূলধনের সাথে যোগ করবো কি? সকল প্রকার আয়। আয় তার থেকে বাদ দিব কি? ব্যয়। তার থেকে উত্তোলন। ওকে, তারপর যদি আয়কর এগুলা থাকে, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলা থাকলে এগুলা বাদ দিব। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখো। শেষ, এই ফর্মটা আমরা করব। চলো মালিকানা সত্ত্বটা শুরু করি। এটা বেশি বড় কিছু হইব না, এটা বোঝা জিনিস আছে কিন্তু বলে দিলাম। তারিখ, বিবরণ, টাকা, টাকা। ওকে, 1 তারিখ। 1 তারিখ একটু কাহিনী আছে, কাহিনীটা দেখে নেন। আচ্ছা, মূলধন ছিল কত? মূলধন 1,20,000, 1,20,000 যোগ 75,000 কত? কত কত? 1,95,000, 1,95,000। এটা কি আমাদের মূলধন ছিল। মাইনাস, এখানে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে। কারণটা কি? আমরা মালিক, আমরা জানি কি মালিক যেটা নিয়ে ব্যবসা শুরু করছে ওটাই মূলধন, তাই না? এখানে তো প্রোডাক্ট কিনা লাগে না, আমাদের প্রতিষ্ঠান তো প্রোডাক্ট কিনা লাগে না, পণ্যটা লয়ে বা এই ক্রয় হিসেবটা নিয়ে মালিক ব্যবসা শুরু করছে। সো 1,20,000 আর 75,000 যোগ করবে 95,000 টাকা হয়। কিন্তু যেহেতু আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতেছি ভাইয়া, যেহেতু আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতেছি, এই জন্য আমরা এই ক্রয় হিসেবটাকে বাদ দিব, পণ্য দ্রব্য। কেন বাদ দিব? কারণ এই মালিকানা সত্ত্ব থেকে ক্রয়টা বাদ যায়। কারণ ক্রয় কেন বাদ যায়? ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি পেলে ক্রয়টা বাদ যায়। এই জন্য মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমরা ক্রয় হিসেবটা বাদ দিব কত? এই যে 75,000 টাকা বাদ দিয়ে নেব। আর প্রথমে আমরা দেখাবো, বুঝতে পারছি? তাহলে থাকে কত? 1,20,000। হ্যাঁ, এটি তো থাকবে 1,20,000 টাকা। এটা কি আমাদের প্রারম্ভিক মূলধন, এটা যাবে। তারপর কি আছে দেখো, তারপর আছে আমাদের আয়গুলো যোগ করি বা সিরা যাবো। এটাই 4 তারিখ কি? আসবাবপত্র ক্রয়। এটা কি আমার ক্রয়? এটা আমার ব্যয়। এটা ব্যয় না, এটা কি? সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। অনেকবার বুঝাইছি, আর বুঝাতে পারবো না। 8 তারিখ কি? পণ্য, এটা লেনদেনই না। 12 তারিখ দেখো, 12 তারিখ কি? নগদে পণ্য ক্রয় করা হলো। পণ্য ক্রয়, এটা আমার একটা ব্যয়। পণ্য ক্রয়, এটা আমার একটা ব্যয়। ওকে, ব্যয় যেহেতু মাইনাস করো, পণ্য ক্রয় কত? 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস করো, এটা এখানে দিলেও পারো, আমি দিছি, ঠিক আছে, সমস্যা নেই। এখন 15 তারিখ লেনদেন না? 20 তারিখ দেখো, 20 তারিখে তো আমার নগদ 8,000 টাকা প্রদান করা হলো। এটা কি? মণিহারি ক্রয়, এটা আমাদের একটা ব্যয়। মণিহারি ক্রয় 8,000 টাকা। 8,000 টাকা। ওকে, এন্ড 20 তারিখ পর কি আছে? 25 তারিখ, এটা প্লাস হবে। এটা কি? বিক্রয়, চেক দ্বারা বিক্রয়। এটা আমার আয় হয়েছে, চেক দ্বারা বিক্রয়। কত হাজার? 80,000। দেন মালিক কর্তৃক উত্তোলন, এই যে বললাম উত্তোলন আছে, দেখছো? মাইনাস উত্তোলন, মাইনাস উত্তোলন। তুমি চাইলে সিরিয়ালে করতে পারো, বা ওই যে তুমি ফর্মুলা করতে পারো, তোমার ইচ্ছা। বাট আমি বলি এভাবে করো, ফরম্যাট করতে গেলে আবার ডাবল 2-3 বার দেখা লাগবে। কত হাজার আসে দেখো তো? 1,20,000 যোগ 80 মানে 2 লাখ। 2 লাখ থেকে বাদ দিব 38,000। 38 মাইনাস 5,700, 1,62,000 মাইনাস 5,750, 1,56,250।
1,56,250। এটা কি আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব? ভাইয়া 5টা ম্যাথ সলভ করা শেষ, লাস্ট ম্যাথটা সলভ করাবো। কেমন লাগতেছে বলো, ক্লাসটা কেমন লাগতেছে? বুঝতেছো তো যে ভাইয়ের যে একটা ডিজিটাল বোর্ড না, এটা কি প্যারা ফিল হচ্ছে তোমাদের? আমি একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেছি যে ডিজিটাল বোর্ড না, যাতে তোমরা না বুঝতে পারো, ঠিক আছে? যাতে তোমাদের মনে হয় তোমরা কোনো প্রাইভেট ব্যাচে পড়তেছো বা কোনো কোচিং সেন্টারে লাইভ ক্লাস করতেছো, এটা যেন মনে হয়। ওকে, শেষ। আমরা এখন লাস্ট ম্যাথটা সলভ করি, 6 নম্বরটা। আচ্ছা, 6 নম্বর ম্যাথে কি বলা আছে? এই সেম জিনিস ভাইয়া, লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করো, মোট টাকার পরিমাণ। তো 6 এর ক, আমরা ঘরটা করে ফেলি আগে। তারিখ এলো কি বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, টাকা। ওকে, এখন দেখো, লেনদেন নয় এমন ঘটনা মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, 1 তারিখে নগদে বিক্রয়, 10 তারিখ দেখো পণ্যের ফরমাইশ, এটা লেনদেন নয়। 18 তারিখ দেখো পণ্য ক্রয়, লেনদেন। এবং ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহ বিল তৈরি করা হলো 10,000 টাকা, এটাও লেনদেন। সবগুলো লেনদেন, শুধু 10 তারিখ আছে। 10 তারিখ এটা কি? পণ্যের ফরমাইশ পাওয়া গেল, পণ্যের ফরমাইশ পাওয়া গেল। কত হাজার টাকা? 10,000 টাকা। এটাই ক নম্বর অ্যান্সার। ওকে, বুঝতে পারছি, শেষ। এখন কত বলছে কি, যেসব ঘটনার লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণসহ লেখো, সেম জিনিস। ওকে, তারিখ বিবরণ বা এখানে হিসাব বা পক্ষ যাই লেখো, ডেবিট বা ক্রেডিট, টাকা আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। আচ্ছা, একটু লেখা নি, আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা, তোমরা একটু লেখা নি, একই জিনিস। আচ্ছা, কারণই লিখি, তোমরা লেখা নি যে আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা, এটা কিন্তু সেম জিনিসই, বুঝছো? আমরা তো এটা আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি মানে কি জানো? হিসাব সমীকরণ পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতি। ওকে, এখন এখানে লেনদেন না শুধু একটা, আমাদের 1 তারিখ শুরু করো। 1 তারিখে কি কাহিনী? নগদে বিক্রয় করা হলো, নগদে বিক্রয় দুইটা পক্ষ, একটা নগদান, একটা নগদান হিসাব, আর একটা কি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। সো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা আমরা জানি। কত টাকা? 5,50,000 টাকা, 5,50,000 টাকা। এখন এখানে আধুনিক পদ্ধতিতে কারণ, সেম জিনিস, হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, এক্স্যাক্টলি সেম জিনিস। ওকে, ওকে, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখন কি হয়েছে? এ প্লাস, বিক্রয় হয়েছে, আয় বৃদ্ধি পাইছে, তাহলে ওই প্লাস, ওই প্লাস। বুঝতে পারছি, এটা এ প্লাস ওই প্লাস। তাহলে 1 তারিখ শেষ। 1 তারিখ পর কি আছে? 10 তারিখ লেনদেন না। 18 তারিখ দেখো, 18 তারিখ কাহিনী কি? নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 80,000 টাকার পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে একটা ব্যয় বৃদ্ধি পায়। সো ক্রয় হিসাব আর কি নগদান হিসাব। সো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। কত হাজার টাকা? 80,000 টাকা, 80,000 টাকা। সো ক্রয় ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি লিখতে পারো বা ওই মাইনাসে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। ব্যয় বৃদ্ধি। আর নগদান হিসাব কি? সম্পদ হ্রাস, এই হ্রাস। ব্যয় বৃদ্ধি মানে কি? ও মাইনাস, এটা মাথায় রাখবা, ওই মাইনাস। 18 তারিখ শেষ, তারপর কত? এখন 22 তারিখ। 22 তারিখ কেন লেনদেন একটু বলি, যে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সময় বিল তৈরি করেছে। বিল মানে কি? মেমো বানায় ফেলছে, প্রাপ্য বিলে ওইটা আর কি, ঠিক আছে? তো বিল তৈরি করে ফেলছে, এটা কি লেনদেন। তো উনি ফরমাইশ দিচ্ছে একটা সময়, এখন ফরমাইশ বলছে ভাই আপনি আমারে আজকে মনে করো 5 তারিখ, তাই না? আজকে 5ই মে। মনে করেন আমি বললাম যে ভাই আপনি আমার 20 তারিখে আমারে এত টাকার পণ্য দিন। এখন 20 তারিখ হয়ে গেছে, ভাই আমার পণ্য পাঠাই দিব, এটা কি প্রাপ্য বিল হয়ে গেছে। ওকে, এরকম আর কি। তো পণ্য সহ বিল তৈরি করা হলো, এখন কি হবে? প্রাপ্য বিল হিসাব ডেবিট, তাই না? আর মানে ক্রেডিট হবে কোনটা?
বিক্রয়, রাইট? বিক্রয়টা ক্রেডিট হবে না, বিক্রয় হিসাবটা ক্রেডিট। ওকে, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরে বিল তৈরি করা হলো। ওকে, তাহলে এখানে এটা কি কত হাজার টাকা ছিল? এখানে 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে এটা না, এটা তো সেমি। প্রাপ্য বিল কি একটা সম্পদ, এটা কি বিক্রয় একটা আয়, ওই প্লাস। দেখো তো এটা ঠিক হয়েছে কিনা, চেক করো তো। 22 তারিখের পরে দেখো 25 তারিখ, 25 তারিখ কি কাহিনী? মালিক ব্যবসার জন্য অতিরিক্ত মূলধন আনছে। মূলধন কি? ব্যবসা নগদ টাকা পাইছে, তো নগদান হিসাব। এটা কি হবে? মূলধন হিসাব। ওকে, ডেবিট, এটা হলো ক্রেডিট। কত হাজার টাকা? 90,000 টাকা। সো সম্পদ বৃদ্ধি এ প্লাস ও ওই প্লাস। আর এটা বোঝানো লাগবে না, এটা শেষ, আমরা পারি এগুলো এখন। তো লাস্ট ওয়ান কি? অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। নগদে টাকা পাইছো ভাইয়া, নগদে টাকা পাইছো, নগদ টাকা পাবো। নগদান হিসাব, নগদান হিসাব, নগদ টাকা পেলে ডেবিট হয়, ডেবিট। আর কার কাছে টাকা পাইছো? প্রাপ্য হিসেবের কাছে টাকা পাইছো বা দেনাদার, প্রাপ্য হিসাব। হয় কি? হয়তো ক্রেডিট, প্রাপ্য হিসাব কমে গেছে না, তো কত হাজার টাকা? 1,10,000 টাকা, 1,10,000। সো নগদ টাকা বাড়ছে এ প্লাস, আর প্রাপ্য হিসাব আমার কি একটা সম্পদ ছিল এ মাইনাস। বুঝতে পারছি? ওকে, দেখো একটা স্ক্রিনশট রেখে নাও। না, এবার লেখাটা তো সুন্দর হয়েছে তাই না? একটু সুন্দর হয়েছে। ওকে, এখন লাস্ট ওয়ান দেখি। লাস্ট ওয়ান বলছে সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। সেম জিনিস রে ভাই। আধুনিক পদ্ধতি হিসাব মানে সমীকরণ পদ্ধতি শেষ, যে ডিজিটাল ভার্সন করে ফেললাম এখন। এ প্লাস ওই প্লাস, এখন আমাদের ব্যাখ্যা দিতে হবে। লেনদেন, কিনা, হিসাব সমীকরণ পদ্ধতি, কারণ সহ ব্যাখ্যা। তারিখ, লেনদেন, কিনা, কারণ সহ ব্যাখ্যা। তারিখ, লেনদেন, কিনা বা লেনদেন, হিসাব সমীকরণ পদ্ধতিতে, হিসাব সমীকরণ পদ্ধতি, কারণ সহ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। ওকে, এখন নাও নাও শুরু করো। 1 তারিখে কাহিনী কি হয়েছে? 1 তারিখ নগদে বিক্রয় করছো, নগদে বিক্রয় করলে এটা কি লেনদেন, লেনদেন। নগদে বিক্রয় করার ফলে লিখবা, নগদে বিক্রয় করার ফলে, নগদে বিক্রয় করার ফলে কি হয়েছে? নগদ অর্থ, প্রথমে একটু সুন্দর করে লিখে দিই, পরেরটা লিখবো না। নগদ অর্থ এ বৃদ্ধি, ও আয়, আয় মানে কি? ওই বৃদ্ধি পেয়েছে। তারপর কত তারিখ? 10 তারিখ না, 18 তারিখ। 18 তারিখ কাহিনী কি? নগদে পণ্য ক্রয়, এটাও একটা লেনদেন। নগদে পণ্য ক্রয় করলে কি হয়? নগদে পণ্য ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি মানে কি? ওই মাইনাস ও নগদ অর্থ, মানে এ মাইনাস এ নগদ অর্থ হ্রাস পাইছে। ঠিক আছে এটা। দেন 22 তারিখ ফরমাইশন, যেটা একটা লেনদেন। এখানে কাহিনী হচ্ছে কি? পণ্য সরবরাহ আর লাগবা, ফরমাইশ অনুযায়ী বা ক্রেতাকে পণ্য সরবরাহ বিল তৈরি করা হলো। এই বিল তৈরি করার ফলে কি হয়েছে? কি দিলাম? বিল তৈরি করার ফলে প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল মানে সম্পদ বৃদ্ধি ও বিক্রয়, মানে বিক্রয় তো একটা আয় তাই না? আমরা আয় লিখি, বিক্রয় না লিখি। ও আয় ওই বৃদ্ধি। শেষ, এটাও শেষ হইলো। দেন তারপর আছে কি?
25 তারিখ মালিক ব্যবসার জন্য অতিরিক্ত মূলধন, এটা লেনদেন। অতিরিক্ত মূলধন লিখবা, অতিরিক্ত মূলধন আনার ফলে নগদ অর্থ, আমি জাস্ট মেইনটা লিখে নগদ অর্থ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব এটা কি ওই বৃদ্ধি। ওকে, এটাও শেষ। আমাদের লাস্ট ওয়ান কি, 30 তারিখ অতীতের পাওনা বাবদ এত টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। অতীতের পাওনা বাবদ টাকা পাওয়া গেল, তো নগদ অর্থ কি হবে, নগদ অর্থ এ বৃদ্ধি ও কাহিনী কি হয়েছে, টাকা পেয়েছে কার থেকে, ও প্রাপ্য হিসাব হ্রাস, মানে কি এ মাইনাস হয়েছে। অর্থাৎ দেহের কাছে টাকা পাইতাম, দেহের তোমার সম্পদ ছিল, টাকা পাইছি ও হ্রাস হয়ে গেছে, এ হ্রাস, তাই না? প্রাপ্য হিসাব হ্রাস, শেষ। এতটুকু তো কি আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, আয় হায়। আচ্ছা, কি অবস্থা, তাহলে আমরা অঙ্কগুলো সব বুঝতে পারলাম, তাই তো? আজকে আমরা কি করলাম বলো, আজকে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের প্রথম ম্যাথ সলভিং ক্লাসটা ছিল। এই ম্যাথ সলভিং ক্লাসে আমরা অনুশীলনের 6টা সিকিউ সলভ করে দিছি, ঠিক আছে? কোর্সটা কি তোমাদের ভালো লাগতেছে, তোমাদের উপকার আসতেছে? তাহলে ভাই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। আর এর পরবর্তী ক্লাসটা কিন্তু আমি আগে বলে দিছি, অ্যানাউন্স করে দিছি, 10টা সিকিউ সলভ করবো প্যারাদায়ক, যেগুলো তোমাকে প্যারা দিবে, সহজ বা প্যারা দিবে, এরকম 10টা সিকিউ সলভ করাবো।